দেখছেন সকালের বাংলাদেশ দর্শক, সঙ্গে আছি জান্নাতুল কলি, জুলহা জুবাইর আপনাদের সাথে আছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম বিরতিতে, যে মাননীয় প্রধানমন্ত্রী যে দক্ষতার সাথে আসলে এই আমাদের ভূ রাজনীতিটা বোঝেন, খুব স্বাভাবিকভাবে তা আমাদের সবাইকে অবাক করে। এবং এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়টা আসলে বলতেই হয়, বাংলাদেশের নারীদের অগ্রযাত্রায় তিনি একটা বিশাল ভূমিকা রেখেছেন। এবং শুধু তিনি না, তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের কথা আলাদা করে বলতে হয়। তিনি যে চমৎকারভাবে নারীদের একটা ভিন্ন রকম নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তা কিন্তু আশা জায়গা দিয়ে বাংলাদেশের সকল ক্ষেত্রে নারীরা এখন নিজেদের অবস্থা নিজ মহিমায়, নিজ গুণে, নিজ যোগ্যতায় প্রমাণ করে যাচ্ছে, যেটা আমাদের জন্য আশা জায়গা নিয়ে। এই সকালের বাংলাদেশের একটি আয়োজনেই বলেছিলাম, নারীকে শুধু নিজের প্রাপ্যটুকু যদি দেয়া যায়, বাড়তি কিছু দিতে হবে না, শুধু নিজের পাওনাটুকু যদি দেয়া যায় এবং একটা স্বীকৃতি যদি দেয়া যায়, যে স্বীকৃতি তিনি ডিজার্ভ করেন, তবে একজন নারী ঠিক কোথায় নিয়ে যেয়ে নিজেকে দাঁড় করাতে পারে এবং তার সাথে তার চারপাশের মানুষদের, এটা একটা অসাধারণ ব্যাপার। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের গল্প অনেক জানার বাকি আছে। এরকম দুজন মানুষকে আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যারা নারীদের এই স্বীকৃতি দেওয়ার কাজটুকু করছেন, সমাজে যারা ভিন্নভাবে প্রভাব রাখছেন, পরিবর্তন আনছেন, তাদের স্বীকৃতি দেওয়ার এই গুরুদায়িত্ব যারা পালন করছেন, চমৎকার এই কাজটি করছেন, এরকম দুজন মানুষ আমাদের সাথে আছেন। পরিচয় করাচ্ছি, একদম ডান দিক থেকে পরিচয় করাবো। আমাদের সাথে আছেন জিয়াউল হক ভূঁইয়া, যিনি সভাপতি জেসিআই বাংলাদেশ। শুভ সকাল আপনাকে এবং সেই সাথে স্বাগত। ধন্যবাদ। আছেন আমাদের সাথে তাসনুভা আহমেদ, পরিচালক উইমেন অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড, সহসভাপতি জেসিআই বাংলাদেশ। আপনাকেও শুভ সকাল এবং আমন্ত্রণ সকালে। শুভ সকাল। কেমন আছেন আপনারা? ভালো আছি। অনেক কিছু বললো জুবাইর ভাই আপনাদের সম্পর্কে, একটা মোটামুটি ধারণা দিয়ে দিল যে আজকে আমরা কি কি নিয়ে আলোচনা করব। তবে শুরুতেই যেটা আসলে দর্শকদের এবং আমার বুঝবার জন্য জানতে চাই, যে অ্যাওয়ার্ড নিয়ে আমরা আজকে কথা বলবো, জেসিআই নিয়ে আমরা অনেকেই জানি, সবাই জানি, মোটামুটি দেশের নানা প্রান্তের মানুষ জানে, তবে অ্যাওয়ার্ডটা নিয়ে একটু জানতে চাই, যদি একটু বলতেন। উইমেন অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড ডেফিনেটলি যে ওমেনের কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, সেখানেই তো আমাদের আসলে অনেকগুলো বক্স থেকে বের হওয়া দরকার, যার কারণে প্রোগ্রামটা ভিন্নভাবে সাজানো হয়েছে অ্যাজ ওয়েল। সো উইমেন অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড বা জেসিআই বাংলাদেশের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। আমরা এটা পঞ্চমবারের মতো করতে যাচ্ছি এবং গত বছর, তার আগের বছরও আমরা 12 থেকে 14 জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে আমরা তাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছি। গত বছরও আমরা এই টেবিলে বসেছি। আমরা প্রথম আয়োজনটা আমরা সৌভাগ্যবান যে প্রথম আয়োজনের সময় আমাদের বলবার, প্রচার করবার একটা সুযোগ হয়েছিল, যদি ভুল না করি। হ্যাঁ, বিশাল সুযোগ হয়েছিল। সো থ্যাংক ইউ যমুনা টিভি আমাদের এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামের পার্ট হওয়ার জন্য। তো এবারেরটা আসলে, এবারে আপনারা যে প্রোগ্রামটা সাজিয়েছেন, কি ক্যাটাগরি চিন্তা করে সাজিয়েছেন? সো আমাদের কিছু ক্যাটাগরি আছে, তার মধ্যে হচ্ছে যে ওমেন ইন মেডিকেল ইনোভেশন, ওমেন ইন আইটি, ওমেন ইন স্টার্টআপ, এন্টারপ্রেনিয়রশিপ, কর্পোরেট লিডার এবং মিডিয়া। তারপর আছে হচ্ছে আইসিটি, বেশ কয়েকটা ক্যাটাগরিতে। আমরা প্রতি বছরই 10 থেকে 12টা ক্যাটাগরিতে আসলে একটা ক্যাটাগরি কি প্রস্তাব করা যায়? ওমেন এট হোম, আসলে প্রত্যেক মাকে বোধহয় এই স্বীকৃতিটুকু দেয়া যায় না, আলাদা করে একটা স্বীকৃতি সেক্ষেত্রে প্রত্যেকটা পরিবারের মাকেই পুরস্কার দিতে হবে। তখন খুব আসলে এত কঠিন পরীক্ষা থাকবে যে আমরা বের করে আনতে পারবো। এটা একটা মজার বিষয়, জেসিআই ক্যান কানেক্ট এভরিওয়ান ইন দ্য কান্ট্রি। এটা একটা মজার বিষয়। যে আসার জায়গার কথাটা বলছিলাম, ওটা একদিকে রেখে যদি একটু জিয়াউল হক ভাই আপনার কাছে জানতে চাই, নারীকে স্বীকৃতি দেয়া নিঃসন্দেহে এটা আমাদের জন্য বিশাল গর্বের একটি বিষয়। কারণ যে গর্ভে আমরা জন্মেছি, সেই গর্ভের যখন সম্মানটুকু প্রকৃতভাবে দেয়া যায়, তখন নারীর সমহিমায় উদ্ভাসিত হওয়ার একটা বিশাল সুযোগ তৈরি হয়। সে একটা জায়গা থেকে আপনারা যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামটি করছেন, নিশ্চয়ই এটা প্রশংসার দাবি রাখে। কিন্তু তারপর একটা বাস্তবতা এসে আমাদের দাঁড়াতে হয়, সমাজের এখনো একটা স্তর রয়েছে যাদের কাছে অনুপ্রেরণার গল্পটি পৌঁছানো যায় না। বাংলাদেশের এখনো অনেক প্রান্তে রয়েছে, যদিও নারী নেতৃত্বের ক্ষেত্রে আমরা একটি দৃষ্টান্তমূলক রাষ্ট্র, তবু এখন অনেক জায়গায় রয়েছে নারীরা অবহেলিত, নির্যাতিত, তার অধিকার বঞ্চিত। এই মানুষগুলোর কাছে পৌঁছবার জন্য ইন্সপিরেশনের গল্পটুকু আপনাকে ভিন্ন কিছু ভেবেছেন কিনা? আমরা আসলে যেটা করার চেষ্টা করি, আমাদের যে আয়োজনটা, এটা নিয়ে আমরা বিভিন্ন সেক্টরে যাই, তাদের এই যে জানা অজানা গল্পগুলো তুলে ধরার চেষ্টা করি। এছাড়া বছরব্যাপী আমরা উমেন ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের প্রজেক্ট এবং ইনিশিয়েটিভ নিয়ে থাকি। সেখানেও আমরা এই ধরনের গল্পগুলো শেয়ার করি, কেন? যাতে তারাও উদ্বুদ্ধ হয়, তারাও অনুপ্রাণিত হয়, নতুন কিছু করার স্বপ্ন দেখতে পারে। সেই জিনিসটা কিন্তু আমরা করে থাকি। আমি যদি কিছু উদাহরণ দিই, আমরা কি ধরনের কাজ করেছি গত
কয়েক মাসে দেশব্যাপী। যেমন এক জায়গায় ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা জানি আইসিটি সেক্টরে ফিমেলরা কম্পারেটিভলি খুব একটা ভালো করতে পারেনি বিভিন্ন অবস্ট্যাকলের কারণে। তো সেখানে আমরা মাসব্যাপী তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করেছি, তারা যাতে এখান থেকে একটা বিজনেস করতে পারে সেটার একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছি। তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটার জন্য আমরা খোঁজ খবর রেখেছি। এর বাইরে আমরা যারা একটু বঞ্চিত নারী সমাজ আছে, যেখানে হয়তো কম্পারেটিভলি আমি বলবো যে আন্ডার ডেভেলপড আর পুয়ার, সেই জায়গাগুলোতে আমরা বেশ কয়েকজন নারীকে কিছুদিন আগেই একটা এরিয়াতে 8জন নারীকে, আরেকটা এরিয়াতে 6জন নারীকে সেলাই মেশিন দিয়েছি। সেলাই মেশিনের সাথে তারা এখান থেকে যে জামাটা হবে সেটা কোথায় বিক্রি করবে সেটার ব্যবস্থা করে দিয়েছি, সেট আপ করে দিয়েছি, ট্রেনিং দিয়েছি। আলটিমেটলি সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেটার ব্যবস্থাটা করে দিয়েছি। এবং এখানেই কিন্তু শেষ না, তারা এটাকে কিভাবে আস্তে আস্তে ই-কমার্সে নিয়ে যেতে পারে সেটারও আমরা একটা ব্যবস্থা করে দিচ্ছি। তারা যাতে একদম সফল উদ্যোক্তা হিসেবে দাঁড়াতে পারে সেই স্বপ্নটা তাদেরকে দেখতে সাহায্য করছি। আমরা কিন্তু এখানে জাস্ট সেলাই মেশিন দিয়ে থেমে যেতে পারতাম, যেটা হয়তো সমাজের অন্য আরও 10টা অর্গানাইজেশন করছে, কিন্তু ওই বড় একজন নারী উদ্যোক্তা হওয়ার স্বপ্নটা আমরা দেখতে সাহায্য করছি। বাহ, চমৎকার। এরকম সিট যদি বপন করে দেওয়া যায় একজন মানুষের মতো, একটা প্রকাণ্ড বৃক্ষ হবে, তা শুধু সময়ের অপেক্ষা মাত্র। তাছাড়া ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা জিনিস আপনার কাছে জানতে চাই। আমি জানি আমরা এখানে যে 4জন উপস্থিত আছি, বাড়ি বসে যারা দেখছেন, অনেকের জীবনে এই বিষয়টি কমন পড়বে খুব। আমাদের জীবনে সবচেয়ে বড় প্রভাবটা পড়েছে আমাদের শৈশবে, যখন ফেভারিট একজন টিচার ছিল সবার কম বেশি, তিনি যা বলতেন তাই ভালো লাগতো। বাবা মা বললেও কিছু ক্ষেত্রে শুনি না, কিন্তু তার কথা খুব মানি। ওই যে বয়সটার কথা বলছি, এই বয়সে যদি অনুপ্রেরণার একটা বীজ বপন করে দেওয়া যায় কারোর মধ্যে, তা সত্যিকার অর্থে প্রস্ফুটিত হবে। অবশ্যই এই যে ইন্সপিরেশনাল ওমেন যারা আছেন, ওনাদের গল্পকে কোনোভাবেই শৈশবে যেই কিশোরীরা এখন আছেন বা শিশুরা যারা আছেন, তাদের অবধি পৌঁছানোর কোনো চিন্তাভাবনা আপনাদের আছে কিনা, বা তাদের কোনোভাবে কানেক্ট করা যায় কিনা এখানে? আচ্ছা, তার আগে একটু মেনশন করি নিশ্চয়ই যে জেসিআই যে তরুণদের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা আমরা যারা সদস্য, সেই সদস্যরা হচ্ছে 18 থেকে 40 বছর বয়সী। তো তার মানে হচ্ছে জেসিআই সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হয় 18 বছর। কিন্তু আমরা যখন কথা বলছি শৈশব নিয়ে, তো একটু আগে জিয়া যে আমাদের বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভের কথাগুলো বললো, তো আমাদের যে 40টা লোকাল অর্গানাইজেশন আছে আন্ডার জেসিআই বাংলাদেশ, তারা কিন্তু আসলে এই ইনিশিয়েটিভগুলো নিয়ে থাকে। এবং আমরা যেহেতু এসডিজির গোলসগুলোকে লক্ষ্য করে কাজগুলা করি, তো সেখানে আমাদের কিন্তু জেন্ডার ইকুয়ালিটি থাকে, এডুকেশন থাকে। তো যার কারণে আমাদের আসলে বিভিন্ন এজ গ্রুপকে কোনো না কোনোভাবে আমরা পৌঁছাতে পারি। তো সেখানে হচ্ছে আরেকটা, আমি যদি আরেকটা প্রজেক্টের কথা বলি, যেটা হচ্ছে স্কুল চিলড্রেনদেরকে নিয়ে আছে বা অ্যাডোলেসেন্ট গার্লদেরকে নিয়ে আছে, এবং সেখানে হয়তো আমরা মেন্টাল হেলথ সাপোর্ট ক্যাম্পও করে থাকি। তো সেই সব জায়গায় দেখা যায় কি আমরা আরও কয়েকটা জিনিস একসাথে নিয়ে যাই। SRHR নিয়ে কথা হয়, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ, অলসো মেনস্ট্রুয়াল হাইজিন। সো একটা প্যাকেজ চলে যায় ফর দ্যাট এজ গ্রুপ, অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্যাম। তো সেখানে আমরা আমাদের এখনো একটা অপরচুনিটি আছে যে আমরা ওই জায়গাটাতে রোল মডেলসগুলোকে নিয়ে যেতে পারি। কেন বলছি, আমার এখনো মনে আছে, আমি প্রথমবার যখন শ্রদ্ধেয় আব্দুল আবু সাইদ স্যারের কথা শুনেছিলাম, এত চমৎকার করে একটা মানুষ বাংলা বলেন। তখন আমাদের বিটিভি ছাড়া কিছু ছিল না, আমাদের আর কোনো অপশন নেই, বাংলাদেশ বেতার আর বাংলাদেশ টেলিভিশন ছাড়া। স্যারকে যখন প্রথমবার বলতে শুনলাম, এত চমৎকার, এত মিষ্টি করে বাংলা বলা যায়, এত চমৎকার করে তিনি বাংলা বলছেন, ওই যে একটা প্রভাব আমার মধ্যে পড়লো। যেহেতু আমার শৈশবে একটা সময় ইংরেজি মাধ্যমে কেটেছে, খুব আগ্রহ তৈরি হয়েছে এবং তার একটা প্রভাব আমার বর্তমানে পড়েছে। ওই শৈশবের কাদামাটিতে যদি একটু ছাপ দিয়ে দেওয়া যায়, সত্যিকার অর্থে একটা বিশাল বড় প্রভাব ফেলে। সেটা মানে আমি বলবো যে সবার ক্ষেত্রেই, সব মানুষের ক্ষেত্রেই। ওই যে আমরা বলি না যে একটা ভালো স্কুল, ভালো শেখানো, ভালো পরিবারের সন্তানরা যেভাবে বড় হয়ে ওঠে, বাবা মারা যেটা শেখায়, ছোটবেলা যেটা শেখে, সেখান থেকে এই শিশুরা বড় হয়। আমার প্রশ্ন একটু অন্য জায়গায়। আপনি প্রশ্ন করার আগে আমি আরেকটা ইনফরমেশন বলে দিই, সেটা হচ্ছে যে আমরা কেন অ্যাওয়ার্ডটা মার্চ মাসে দেই না, কেন আমরা অন্য সময় যে দেই। এই যে আমাদের যে একটু আগের কোয়েশ্চেনটা ছিল রোল মডেল, সো আমরা যখন ওমেনদের অ্যাচিভমেন্ট সেলিব্রেট করব, শুধু মার্চ মাসেই কেন করতে হবে? একদম, ওমেনরা কি শুধু মার্চ মাসের জন্য কাজ করে? ওমেনরা তো এক্স্যাক্টলি, মানে ঘরে যে মহিলাটা সময়, যে নারীটি সময় দিচ্ছে, বাইরের কাজটি করছে না, সেটাও তো একটা শ্রম। এটা একটি আনপেইড ওয়ার্কের আন্ডারে পড়ে, যার কারণে হচ্ছে যে স্বীকৃতিটুকু ওভাবে দেয়া হয় না, আসে না। বাট
সেটাও তো একটা অনেক বড় একটা সাপোজ Achievement, আমি যখন কাজ অবশ্যই। করতে যাই আমার মা যদি আমার সন্তানকে দেখাশোনা দেখাশোনা না করে। করে আমার জন্য কিন্তু অনেক সম্ভব হতো না কাজটা ডিফিকাল্ট করা। হয়ে যেত। এবং এই অর্জন আনা। আমি একটা প্রশ্নতে যাব, তবে তার আগে আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির পরে এসে আমরা যাচ্ছি আলাপ আলোচনা। দর্শক, সকালের বাংলাদেশের এই পর্যায়ে ছোট একটা বিরতি যাচ্ছি, কারণ চমৎকার তারুণ্য নির্ভর বাংলাদেশের গল্প আমরা বলছি, স্বীকৃতি দেওয়ার গল্প আমরা জানাচ্ছি। ছোট্ট একটা বিরতির পরে ফিরবো। একটু পরেই ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত। দেখছেন সকালের বাংলা, জুলহা জুবাইর সাথে আছে। সেই সাথে আছি আমি জান্নাতুল কলি। আমাদের সাথে দুজন অতিথি আছেন জিয়াউল হক ভূঁইয়া, সভাপতি জেসিআই বাংলাদেশ, আছেন তাসনুবা আহমেদ, পরিচালক উইমেন্স অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড। একটু ওই যে যেই প্রশ্নটাতে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যে কেউ উত্তর দিতে পারেন। আলাদা করে আমরা দেখেছি প্রায়ই মহিলাদেরকে পুরস্কৃত করা হয়, ওমেনদের যেই কাজ তাদের কাজের স্বীকৃতি দেওয়া হয় এবং এই যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এটা আসলে আলাদা করে স্বীকৃতির প্রয়োজনটা কি? কঠিন প্রশ্ন না, সহজ প্রশ্ন। আচ্ছা, আলাদা করে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনটা হচ্ছে সেখানে আমরা 2 দিন আগে আরেকটি টক শোতে ছিলাম। তো সেই টক শোতে ছিল হচ্ছে 3 জন পুরুষ 1 জন মহিলা, যেটা ছিলাম আমি। আজকে একটা খুব সুন্দর জেন্ডার ব্যালেন্সড একটি প্ল্যাটফর্মে আমরা বসে আছি। তো আমরা তো সবাই বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় আমাদের যাওয়া পরে বিভিন্ন সেমিনার, এভরিওয়্যার, ইভেন আমাদের ওয়ার্ক প্লেস। আমাদের পিকচারটা কি হয়, মানে শুধু বাংলাদেশ বলবো না, সমস্ত জায়গায় পুরো বাইরের সিচুয়েশনটাই হচ্ছে জেন্ডার ইমব্যালেন্সড। আমাদের জেন্ডার ইকুয়ালিটি আনা যে কত প্রয়োজন, আমাদের লক্ষ্য হচ্ছে বাই 2041 আমরা একটি $1 ট্রিলিয়ন ইকোনমি হওয়ার স্বপ্ন দেখি। এই $1 ট্রিলিয়ন ইকোনমির স্বপ্নটা বাস্তবায়ন তখন হবে যখন আমাদের যে 51% পপুলেশন আছে তারাও যখন ওয়ার্কফোর্সে আসবে। আমরা কিন্তু শুধু আমাদের 49% যারা পুরুষ আছেন তাদেরকে দিয়ে কোনোদিনই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো না, সম্ভব না। সো যেহেতু পপুলেশন ইজ কনসিস্টেড অফ বোথ মেল অ্যান্ড ফিমেল, সো এই যে ওমেনদের গল্পটা একটু আগে কিন্তু আপনারা জিজ্ঞেস করেছেন রোল মডেল বানানো যায় কিনা। তো আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছে আমাদের জন্য না বিশাল বেশি অনেক বড় একটা রোল মডেল। একদম এই রোল মডেলের কাছে মানে এই রোল মডেলকে স্বপ্ন দেখে কতটুকু আমরা যেতে পারবো, বা সবাই আমরা এই স্বপ্নটা দেখতেও চাইবো না, দেখতেও পারবো না, কিন্তু আমাদের ওই ছোট ছোট রোল মডেলসগুলোকেও আনতে হবে। মেডিকেল ইনোভেশনে কি হচ্ছে, কোন সায়েন্টিস্ট কি ইনভেন্ট করলো, টেকনোলজিতে নতুন কি আসলো, এবং ফিমেলরা সেখানে আসলে কি অবদান রাখছে। কারণ আমাদেরকে তো সব জায়গাতে আসলে এই উন্নয়নটা আনতে হবে। সো সেই জায়গা থেকে মনে করি এই গল্পগুলা যখন আমরা যে স্বীকৃতি যখন দেই তখন কিন্তু কয়েকটা মিডিয়াতে যাবে, এগুলোর পিয়ারটা হবে, এবং 2 দিন হলেও কিন্তু এটা একটু নজর কাটবে। একদম তাই। আমি যে আপনার সাথে যদি একটু অ্যাড করি, যে $1 ট্রিলিয়ন ইকোনমিতে নারীরা যদি আসলে এগিয়ে না আসে, তারা যদি আসার সাহসটা না পায়, তাহলে কিন্তু আসলে এই আমাদের গ্রোথটা আসলে অনেক স্লো হয়ে যাবে। একটা জিনিস যদি, যেমন কথার কথা আমরা কর্পোরেট সেক্টরেও অ্যাওয়ার্ড দিচ্ছি, কেন দিচ্ছি? আমরা জানি যে আমাদের ওভারঅল কর্পোরেট সেক্টরে দেখবেন যে নারীর রিপ্রেজেন্টেশন 20% কম। তো তার মানে হচ্ছে যে অলমোস্ট 30 হিসাবে তো 50-50 হওয়ার কথা, তার মানে 30% নারী আসলে আসতে পারছে না, অথবা বিভিন্ন কারণে ঝরে পড়ে যাচ্ছে। এই 30%কে যদি আমরা আসার সাহসটা দিতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের ইকোনমিটা আরো গ্রো করবে। আরেকটা ভালো খবর দেই আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আমাদের এই এশিয়ায়, আমাদের এই সাবকন্টিনেন্টের যে মানুষরা আছেন তাদের মধ্যে মহিলারা কম কাজ করছে, এটা নিয়ে একটা আলোচনা বা এটা নিয়ে আমাদের একটা বেশ তথ্য রয়েছে আমাদের কাছে। কিন্তু সবচেয়ে আশার খবর হচ্ছে আমাদের থেকে আরো অনেক উন্নত দেশ, যারা আমাদের থেকে আরো বেশি আগে থেকে তারা উন্নত, তারা ভালো করছে, স্মার্ট দেশ, তাদের থেকেও কিন্তু অনেক অংশে আমাদের বাংলাদেশের নারীরা কাজ করছে। যদি ভারতের কথাই বলি, ভারতের পার্টিসিপেন্টস আমি যদি ভুল না করে থাকি 18% নারীরা সেখানে কাজ করেন, আমাদের কিন্তু 33% নারীরা এখানে কাজ করেন। সুতরাং আরও যদি আপনারা যেটা করছেন তার মাধ্যমে তো আসলেই মেয়েরা আরও বাইরে কাজ করার সুযোগ পাবেন, তাদের যে জায়গাটা আরও পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। এখানে আমার কাছে যেটা মনে হয় স্বীকৃতিটা এই জন্য দেওয়া প্রয়োজন, কারণ নারীরা সকল ক্ষেত্রে নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে। এই ঘরের কথা যেটা বললাম, মায়েরা কাজ করে যাচ্ছেন, আসলে কিছু স্বীকৃতি দেওয়া খুব জরুরি। কিছু স্বীকৃতি আসলে আরো 10 জনকে অনুপ্রাণিত করে। এটা আসলে এই কারণেই করা যে নারীদেরকে আমরা যেরকম যেটা আসলে মনে করি, আসলেই কি তারা সেই জায়গাতে সীমাবদ্ধ না, কিন্তু
সে কারণেই সেটা আসলে চোখে আঙুল দিয়ে দেখানোর কারণেই আপনাদের পুরস্কারের আয়োজন, আমি যদি ভুল না করে থাকি। একটু দ্বিমত আছে, তারপরে মেনে নিলাম আর কি। দ্বিমত থাকলে সেটা নিয়ে আমরা কথা বলি। নিশ্চয়ই নিশ্চয়ই। সবচেয়ে বড় বিষয়, একজন নারীকে ঘর সামলে বাইরে কাজ করতে হয়, এবং দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সংকটটাই তৈরি হয় একজন কর্মক্ষম নারী যখন বিবাহিত হন, সংসার করতে শুরু করেন, তারপর একটা লিমিটিং ফ্যাক্টর তার উপর আসতে শুরু করে, এবং একটা বিশাল বড় চ্যাপ্টার হচ্ছে জীবনে তিনি তখন মাতৃত্বের মধ্যে দিয়ে যান। বিশাল বড় একটা কর্মক্ষম জনগোষ্ঠী কিন্তু একটা সময় আমার মূল ইকোনমির বাইরে চলে যান, এবং তাকে তখন আমার হেলথ সাপোর্টের আন্ডারে আনতে হয়। প্রতি বছর যে একটা মাইনাস হচ্ছে কিছু সময়ের জন্য, প্রতি বছর নতুন করে আরও কিছু মানুষকে অনুপ্রাণিত করে অ্যাড করার প্রয়োজন। এখানে আপনাদের এই অ্যাওয়ার্ডটা কতখানি ইফেক্ট করবে বলে মনে হয়, কতখানি ইন্সপায়ার করবে মানুষকে, কি মনে হয় একটু জিয়াল ভাই আপনার কাছে? তো আমি মনে করি যে আসলে আমরা কেন বা প্রায় এবছর প্রতি বছর 12টা বা 14টা সেক্টরে দেই, কারণ আমরা আসলে প্রত্যেকটা এরিয়ার মানুষকে আসলে অনুপ্রাণিত করতে চাই। তো সেই পার্সপেক্টিভ থেকে আমি মনে করি অবশ্যই এই অ্যাওয়ার্ডটা একটা ভালো ভূমিকা পালন করবে। আর আরেকটা জিনিস যেটা এবছর আমরা একটু পরিবর্তন করেছি, একটু বলি, সেটা হচ্ছে যে ওমেন অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ডগুলোতে নর্মালি দেখা যায় যে সবসময় ফিমেলরাই ফিমেলদের কথা বলে, অডিয়েন্সও ফিমেল, যে বলছে সেও ফিমেল। এই বছর আমরা একটু পরিবর্তন করেছি, আমাদের এবার কনভেনার হচ্ছে পুরুষ, তার নাম হচ্ছে আরেফিন রাফি আহমেদ। আমরা ছেলেকে কেন রাখলাম, এটা খুব প্ল্যান করেই করা, যে প্রতি বছর নারীরা যখন নারীর কথা বলছে এটা আসলে কিন্তু সবার কাছে পৌঁছাচ্ছে না। তো আমরা ভাবলাম যে একটু যদি ডিফারেন্স আনি তাহলে হয়তো হচ্ছে গিয়ে আরো বাড়বে। আরেকটা জিনিস যেটা আপু একটু আগে বলছিল, যে আজকে কিন্তু খুব ব্যালেন্সড। আপনি দেখবেন যে যখন একই ফোরামে সবাই যখন নারী হয়, সব বক্তারা যদি নারী হয়, তখন কিন্তু ওই কথাটা ছেলেরা নর্মালি শুনতে চায় না। সমাজের মধ্যে একটা ইসে থাকে যে সব এত মানুষ, মেয়ে মানুষ কেন কথা বলছে, ছেলে বক্তা কি নাই নাকি। এই ধরনের একটা পারসেপশন কিন্তু সমাজের মধ্যে আছে, যেটা হয়তো আমরা আসলে ভাঙতে চাই। এই জিনিসগুলোর জন্যই কিন্তু এই আয়োজন। আমরা মনে করি আমার বাড়িতে যখন মা কথা বলতো সবাই শুনতো। আপনি দেখে থাকবেন যে আমরা ফেসবুকে তো আজকাল প্রচুর লাইভ ফলো করে, কমেন্ট থাকে, একদম মানে পুরুষ বক্তা হলে কোনো প্রবলেম নেই, সবাই খুব সুন্দর করে শুনবে, যেন তারা যা বলছে সব ঠিক আছে। কিন্তু নারীরাও যে একসাথে একটা ফোরামে যখন কথা বলে, দেশে কি পুরুষের অভাব হয়ে গেল? এটা তো সব জায়গাতেই নারীরা একটু মানে সেটা তো আমরা সব ছোটবেলা থেকে দেখে শুনে জেনেই বড় হয়েছি। এবং যে ইয়ের কথা যে বলছিলে, যে আমাদের মারা আমাদেরকে কি পরিমাণে সাপোর্ট করে, সো দ্যাট উই ক্যান ওয়ার্ক আউটসাইড। এবং আরেকটা জিনিস আমি এখানে মেনশন করি, যে নারীরাই কিন্তু নারীদেরকে আবার পিছিয়ে নিয়ে আসে। যেমন সন্তান জন্মদানের পরে কিছু মা কাজে যাচ্ছে না, আবার কিছু মা যেতে পারছে, এবং সন্তানকে যখন স্কুলে দেওয়া হচ্ছে, আজকাল অনেক নামি দামি স্কুল, বাবা কি করেন মা কি করেন সেটা দেখে কিন্তু সেই বাচ্চাটাকে ওই স্কুলটাতে এনরোল করে। এবং তারপর যেটা হয়, বাচ্চা হয়তো দুষ্টামি করে বেশি, বা কোনো কারণে অন্য বাচ্চাদের থেকে একটু পিছিয়ে, তখন কিন্তু তারা বারবার মাটিকে ডাকেন স্কুলে এবং বলেন, আপনি তো বাইরে কাজ করেন, আপনি মনে হয় বাচ্চাকে সময় দেন না, এই জন্য তো আপনার বাচ্চা এটা পারছে না, এই জন্য তো আপনার বাচ্চা বেশি দুষ্টামি করছে। তো এখানে মানে কি আশা করেন তারা একজন নারীর কাছ থেকে? আপনারা কিন্তু চেয়েছেন যে মা অমুক জায়গায় আছেন, মায়ের প্রোফাইল দেখেছেন, বাবার প্রোফাইল দেখেছেন, এবং প্যারেন্টসদের ইন্টারভিউ নিয়েছেন, তারপরে আপনি আবার ডেকে ডেকে বলছেন just because of your work আপনি সন্তান। এক্স্যাক্টলি, মানে আপনি সময় দিচ্ছেন না। কনক্লুশনে যাওয়ার রাইটটা কোথা থেকে আসলো? যাই হোক, আমাদের আরেকটা বিরতির সময় আছে, বিরতিতে যাব। তবে তার আগে একটি বিষয় বলতে চাই, বাংলাদেশে প্রচুর সংখ্যক মায়েরা আছেন যারা হয়তো আমাদের এই আয়োজনটা দেখবেন পরবর্তীতে বা এই মুহূর্তে দেখছেন। আপনাদের জীবনের অনেকের অনেক স্বপ্ন ছিল, শুধু মাতৃত্ব উপভোগ করতে বা মাতৃত্বের দায়িত্ব পালন করতে, যে জীবনের সেই স্বপ্নটুকু নিজের বিসর্জন দিয়েছেন। তাদের জন্য কিন্তু এই অ্যাওয়ার্ড প্রোগ্রামটা অনেক অনুপ্রেরণার। আপনি এগিয়ে যেতে পারেননি, কিন্তু আপনার মতো আরও 10 জন এগিয়ে গেছে, এবং এগিয়ে যাওয়ার এই গল্পটা জানতেও ভালো লাগে, জানাতেও ভালো লাগে। তাই এই ভালো লাগার ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখতে চাই। তবে ছোট্ট একটা বিরতির উপরে যখন ফিরছি তখন সাথেই থাকুন। ফিরছি। শেষ বিরতির পর ফিরে এলাম সকালের বাংলাদেশের আয়োজন দেখছেন। দর্শক, জান্নাতুল কলি আছে আপনাদের সঙ্গে, জুলা জুবাইর আছে, আমাদের সাথে চমৎকার দুজন মানুষ আছেন, আমার খুব প্রিয় মানুষ আছেন। আসলে প্রিয় এই জন্য বলছি, আমার বেড়ে ওঠার সময় তাদের অনেকের সাথে পরিচয় ছিল, কিংবা আমার দৈনন্দিন জীবনে তাদের অনেকের সাথে আমার দেখা হয়। মূলত জেসির কথা বলছি আপনাদের, মানে
ফিলস লাইক হোম, যে নতুন করে বলবার কিছু নেই। একটা বিষয় বারবার করে মাথায় আসে, জেসিআই প্রচুর কাজ করে, মানে আপনারা আসলে এই কাজের বাইরে নিজেদের প্রফেশনের সময় কখন দেন, আর জেসিআইতে কতটুকু সময় দেন, এটা জানতে আমি খুব আগ্রহী। আমরা সবাই ঘরে, কারণ অনেকে ভাবতে পারে যে জেসিআইতে থাকলে শুধু এটাই করতে হবে, আমি আমার বিজনেস বা ওয়ার্কে কনসেন্ট্রেট করতে পারবো না। অনেক কিছু না, অনেকে আবার এটাও মনে করে যে সে কি বেতন দেয় আপনাদের। হ্যাঁ, অফ কোর্স, মনে করাটা তো অনেকটাই স্বাভাবিক আমি মনে করি, কারণ প্রচুর সময় যায়, অনেক শ্রম যায়। এখানে আমি মনে করি আসলে কিভাবে কাজটাকে দেখছে সেটা পার্সপেক্টিভেরও ডিপেন্ড করে। প্রথমত জেসিআই যারা করছে, আমার বলেই নিচ্ছি, কিন্তু এটা অ্যাক্টিভ সিটিজেনদের আসলে একটা প্ল্যাটফর্ম। তো আপনি নিজে যদি আসলে অ্যাক্টিভ না হন তাহলে এটা আপনার জন্য করাটা কঠিন হবে। আমরা কিন্তু প্রতিনিয়তই দেখা যাচ্ছে উইকেন্ডে, ফ্রাইডে, স্যাটারডে, শুক্র শনিবার যখন মানুষ ঘুমাচ্ছে আমরা হয়তো তখন কাজ করছি, অথবা আমাদের যখন 6টার সময় বা 7টার সময় কাজ শেষ হয়ে যাচ্ছে তারপরে গিয়ে হয়তো আমরা জেসিআই এর জন্য কাজ করছি। তো এখন আমি এটাকে ডিফারেন্টলি দেখি, যেমন জেসিআই এর কারণে হয়তো আমার জেসিআই প্রায় কয়েক হাজার অ্যাক্টিভ সদস্যের একটা পরিবার, তো এই যে একটা বিস্তৃত নেটওয়ার্কটা আমার হলো, আমি এটাকে হয়তো আমার প্রফেশনের কাজেও ব্যবহার করতে পারছি। আর জেসিআই কিন্তু শুধু বাংলাদেশে যে এরকম না, 120টারও বেশি দেশে আছে। তো আমার এই কারণে দেখা যাচ্ছে যে অনেক ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিংও আমার অনেক হেল্প হচ্ছে। দেখা গেল আমি সিঙ্গাপুরে কোনো একটা কাজে গেলাম, সেখানে আমি জেসিআই এর যে ফ্রেন্ড আছে তার কাছ থেকে কোনো একটা হেল্প নিলাম, অথবা আমি কথার কথা ইনফ্যাক্ট হয়েছেও, আমাদের এক মেম্বার একবার নেদারল্যান্ডসে গিয়ে একটু বিপদে পড়েছে, আমাকে হঠাৎ করে রিচ আউট করলো কোনো বন্ধু আছে কিনা। তখন আমি যখন বললাম যে হ্যাঁ আছে, আমি রিচ আউট করার পর লিটারালি রাজকীয় আদর আপ্যায়ন হলো। তো নেদারল্যান্ডসে গিয়ে হয়তো কেউ এটা আসলে এক্সপেক্ট করে নাই, সেখানে হয়তো সে ভাবছে যে আমি ফেরত আসবো কিভাবে দেশে সেটা নিয়ে চিন্তা, সেখানে জেসিআই এর কারণে সে ভালো একটা আয়োজনের আয়োজন হলো, জেসিআই করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম আর কি, যে জোকসে পার্ক একটু মূল জায়গায় এসে দাঁড়াই। যেই প্রসঙ্গটা আমরা আসলে কথা বলছিলাম, আপনাদের অ্যাওয়ার্ড প্রোগ্রামটা স্বীকৃতির জায়গা নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের। আপনারা যাদের নির্বাচন করেন বা নির্বাচন করেছেন, কোনো ক্রাইটেরিয়া থাকে, কোনো বেঞ্চমার্কিং থাকে, কোনো কিছু থাকে? এখানে যেটা আমরা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের যেহেতু অনেকগুলো লোকাল অর্গানাইজেশন আছে, প্রত্যেককেই সুযোগ দেওয়া হয় নমিনেশন দেওয়ার জন্য। কারণ আমরা যদি আসলে এটাকে লিমিটেড রাখি, নিজেরাই চুজ করে ফেলি, তাহলে দেখা যাবে যে অনেক না বলা স্টোরি আসলে আসবে না। তো এই কারণে আমরা এটাকে রেসপন্সিবিলিটিটাকে ডিস্ট্রিবিউট করে দিই। সো দেখা গেল যে 40টা লোকাল অর্গানাইজেশন থেকে 80টা 100টা নমিনেশন আসলো। সাধারণ মানুষও কি নমিনেট করতে পারবে? সাধারণ মানুষ নমিনেট করতে পারবে লোকাল অর্গানাইজেশনের থ্রুতে, সেটাও আমরা ওপেন রেখেছি। আমাদের মেম্বার হতে হবে, মানে একদম বাইরে থেকে আসবে না। সো যখন এই নমিনেশনগুলো আসলো, সেখান থেকে যাচাই বাছাই করে আমাদের ন্যাশনাল বোর্ড ডিসিশনটা নেয় যে কারা আসলে অ্যাওয়ার্ডটা পাবে। সেক্ষেত্রে এই ডিসিশনটা কি পর্যালোচনা করবার কোনো সুযোগ আছে? আপনাদের জেসের বাইরে কেউ কি এর মধ্যে মত দিতে পারেন কিংবা আলোচনা করতে পারেন এটা নিয়ে? ব্যাক অ্যান্ড ফোর্থের কোনো সুযোগ আছে কিনা? এই সুষম উদ্দেশ্য, চেষ্টা বা আপনাদের পরিকল্পনা আছে কিনা আগামীতে? বর্তমানে এই বছর পর্যন্ত আমরা ওভাবে রাখিনি। আমরা আমাদের ন্যাশনাল বোর্ড যারা নির্বাচিত তারাই ডিসিশনটা নিচ্ছে, বাট ভালো পরামর্শ পরবর্তী আয়োজনগুলো আমরা অবশ্যই এটা চিন্তায় রাখবো। না, আমরা তো অলরেডি প্ল্যানও করেছিলাম, যেহেতু আমাদের ওই যে আমাদের নিজেদের প্রফেশনাল লাইফ এন্ড ভলান্টারি কাজ সবকিছু মিলে আমরা দেখা যায় কি যে অনেক কাজ শেষ মুহূর্তে করতে হয়। এক্স্যাক্টলি, যেমন দেখা যায় যে গেস্টদের একদম লাস্ট মোমেন্টে এসে ইনভাইট করছি, ইটস জাস্ট বিকজ মানে দিন তো সবারই 24 ঘন্টা, আমি তো আমার 9 ঘন্টা 10 ঘন্টা অলরেডি দিয়ে আবার এক্সট্রা টাইম দিতে এসেছি, এবং লাস্ট এই যে 2 সপ্তাহ ধরে আমি অফিসে কোনো কাজ করছি না। সুতরাং সেই জায়গাতে একটা তো মানে একটা প্রেশার থাকেই। তাসনুম আহমেদ, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, এই যে বেশ কয়েক বছর ধরেই হয়তো আপনি এই আয়োজনের সাথে যুক্ত, পুরস্কার ওমেনদের ইন্সপায়ারেশনের জন্য যে পুরস্কার দেওয়া হচ্ছে সেটার সাথে, এই পুরো লম্বা সময়টা ধরে আপনি যে কাজটা করে এসেছেন তার মধ্যে একটা কারো গল্প কি আপনার মনে পড়ে যেটা এখনো বলতে আপনার ভালো লাগে, বা এখনো আরো অনেক মানুষকে অনুপ্রাণিত করবে বলে মনে হয়, কিংবা আপনি নিজে ইন্সপায়ার্ড হয়েছেন? হ্যাঁ, সেরকমই। এই মুহূর্তে বায়াসড অ্যানসার দেয়া যাবে না। এই মুহূর্তে আমার গল্প মনে পড়ছে না। মেবি সকালের জন্য মানুষ না, এত গুণী মানুষের মধ্যে একজনকে বেছে নেওয়াটা খুব কঠিন। আমাদের একজন সাইবার ক্রাইম থেকে একজন নারীকে আমরা, সাইবার ক্রাইম ইউনিটের একজন নারীকে আমরা পুরস্কৃত করেছিলাম। তার গল্পটা ইন্সপিরেশনের থেকেও আমি বলবো যে খুব চ্যালেঞ্জিং এবং অ্যাডভেঞ্চারাস ছিল। তো নেটফ্লিক্সে আমরা যেরকম সিরিজ দেখার জন্য বসে থাকি, হ্যাঁ, তার প্রত্যেকটা গল্প আসলে ঠিক অনেকটা মানে সে
কি কি ধরনের কাজের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছিল, সেই গল্পগুলো খুব ইন্টারেস্টিং ছিল। তা আমার এই অ্যাডভেঞ্চারাস কারণে ওই গল্পটা মানে এখনই খুব মনে পড়ে। চমৎকার। তাছাড়া একটু জানতে চাই, আয়োজনটি তো জানলাম কিভাবে হচ্ছে, কেমন করে হচ্ছে, কারা কারা পাচ্ছেন, এটা সময়ের অপেক্ষা, দেখতে হবে আমাদের কবে হচ্ছে, কোথায় হচ্ছে, কাদের নিয়ে হচ্ছে, আমাদের যাওয়ার সুযোগ আছে কিনা, সাধারণ মানুষ যাওয়ার সুযোগ পাবেন কিনা। রাইট, আমরা এবারের আয়োজনটি করতে যাচ্ছি 26শে অগস্ট সন্ধ্যা 7টার সময় শেরাটন ঢাকা বনানীর হোটেলের গ্র্যান্ড বলরুমে। এবং আমাদের সাথে আমাদের চিফ গেস্ট থাকছেন হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি, এবং থাকছেন হচ্ছে সুইডেনের অ্যাম্বাসেডর আলেকজান্ডার ভ্যানবার্গ, আর থাকছেন হচ্ছে সুইজারল্যান্ডের হেড অফ ডেপুটি অফ মিশন, ওনারা হচ্ছেন আমাদের স্পেশাল গেস্ট। এবং তারপর আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট অফকোর্স হোস্ট হচ্ছেন, আমাদের পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট থাকছেন। আর আমাদের অডিয়েন্সটা হচ্ছে আমাদের জেসিআই মেম্বার্স, বিকজ আমাদের যেহেতু 40টা লোকাল অর্গানাইজেশন আছে, তো আমাদের নিজেদেরই হচ্ছে 3-4 হাজার মানুষ, বাট ইট ইজ লিমিটেড, সো লিমিটেড নাম্বার অফ পিপল ক্যান গো, তো বাইরের আসলে সুযোগ নেই। একটু গণমাধ্যমের জন্য জিয়াউল হক আপনার কাছ থেকে শুনতে চাই, গণমাধ্যমে যারা হয়তো এই মুহূর্তে আমার সহকর্মী যারা আছেন শুনছেন, তাদের কাছে কি মেসেজটুকু রাখতে চান, কিভাবে ব্যাপ্তি দেওয়া যেতে পারে আপনাদের এই চমৎকার উদ্যোগের কথা? এই ধরনের উদ্যোগকে আমরা আসলে বাংলাদেশের প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। সো আমাদের যেহেতু আয়োজনটা 26শে অগস্ট, আমি আশা করব গণমাধ্যম থেকে যাতে এটা একটা ভালো প্রচার হয়, প্রচার করলেই আসলে আমরা হয়তো এই না বলা গল্পগুলো প্রত্যেকটা বাসায় বাসায় ছড়িয়ে দিতে পারবো, এটাই আমাদের চাওয়া। অবশ্যই, কারণ এই দায়িত্বটা আসলে আমাদের সবার। আপনারা যে গল্পটা বলছেন, যাদেরকে পুরস্কৃত করছেন, সমাজে যে সমতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন, সেটা আসলে আমাদের সবার দায়িত্বের মধ্যে পড়ে। এবং আমরা সবাই মিলে যদি সেই অনুভূতিটার জায়গায় পৌঁছাতে পারি, তাহলেই হয়তো সমতা ফিরবে, তাহলেই আমরা সমাজে নিজেদেরকে যে প্রতিষ্ঠিত করবার যেই চেষ্টা বা আমাদের যে লক্ষ্যমাত্রা, সেটাতে হয়তো আমরা পৌঁছাতে পারবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। একটা যদিও প্রশ্ন ছিল হাতে, আমাদের সময় নেই, নিশ্চয়ই আগামীতে অন্য কোনো আয়োজন আপনাদের করবার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই জেসিআইকে, আপনাদের মাধ্যমে জেসিআর এই যে 40টা চ্যাপ্টার আছে, সকল প্রেসিডেন্ট এবং সাথে যারা কমিটিতে আছেন তাদের কাছে এই বার্তাটুকু পৌঁছে দিবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং আস এ হোপ। এই সেন্সে বললাম কারণ ইয়াং জেনারেশন এখন ভিন্নভাবে চিন্তা করতে পারছে, এখন অনেক বেশি কানেক্টেড, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে কানেক্টেড, সোশ্যালিও কানেক্টেড। আপনাদের এই চমৎকার আয়োজনের জন্য শুভেচ্ছা থাকছে, যারা অ্যাভয়েডই হচ্ছেন তাদের জন্য শুভেচ্ছা থাকছে। এবং দর্শকদের একটা কথা বলে ইতি টানতে চাই আজকের এই আয়োজনের। নারী অধিকার নিয়ে যারা অনেকে কথা বলেন, অনেকে তির্যক মন্তব্য করেন যে একজন নারী সম অধিকার নিয়ে যিনি কাজ করেন, তিনি হয়তো নারীকে তার নিয়ন্ত্রিত জীবনের বাইরে যেতে বলেছেন। জীবনের নিয়ন্ত্রণ কি? জীবনের নিয়ন্ত্রণ হচ্ছে শুধুমাত্র আপনার বিবেক চক্ষুর উন্মোচন, সাদাকে সাদা, কালোকে কালো বলতে পারা, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে পারা। এতটুকু স্বাধীনতা তো আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। এবং নিজে কি চাই, নিজের অধিকারের খাতায় কতখানি যুক্ত করতে চাই, সেই সিদ্ধান্তটুকু নেবার মতো জায়গাটুকু আমরা প্রত্যেকে ডিজার্ভ করি। তাই বাংলাদেশের যে প্রান্ত থেকেই যারা নারী অধিকার নিয়ে কাজ করছেন, নারীর এগিয়ে চলা নিয়ে কাজ করছেন, বিগ স্যালুট টু অল অফ ইউ। আপনারা চমৎকার কাজ করছেন, কারণ সমাজে যে নীরবতা, সেই নীরবতা ভাঙা অনেক বেশি জরুরি। নীরবতা ভাঙলেই নতুন দিনের সূচনা হবে। ভালো থাকবেন সবাই, চমৎকার একটি দিন কাটাবেন। শুভ সকাল আরও একবার, ভালো কাটুক পুরোটা দিন।